কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। তো যতদিন আমাদের স্কুল না খুলছে ততদিন আমাদের অনলাইনে ভিডিওর মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের ক্লাস চালাতে হবে। তোমরা সকলে সুস্থ থাকবে। তো আগের ক্লাসে আমরা সালোক সংস্থা শেষ করে দিয়েছিলাম। এই ক্লাসে আমরা শ্বসন নিয়ে আলোচনা করব। সালোক সংস্থা এটা একটা জৈবনিক প্রক্রিয়া। তো শ্বসন কাকে বলে আমাদের জানতে হবে। আমরা এটাই জেনেছি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মানে সবুজ উদ্ভিদ কী করে, ক্লোরোফিলের সহায়তায় তোমার পরিবেশ থেকে শোষিত জল, কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে পাতায় স্বল্পজাত খাদ্য প্রস্তুত করে, তাই না? অর্থাৎ প্রথমে কী করে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপির মধ্যে আবদ্ধ রাখে। পরে সেই রাসায়নিক শক্তিকে কী করে, খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে জমা করে। সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কোথায় জমা করে? এটিপির মধ্যে। পরে সেই মানে পরে এটিপির মধ্যস্থ সেই রাসায়নিক শক্তিটা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে আবদ্ধ করে। আর শ্বসন হলো সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি, অর্থাৎ খাদ্যের ভেতরে যে শক্তিটা সঞ্চিত রয়েছে সেই শক্তিটা অক্সিজেন দ্বারা অথবা অক্সিজেন ছাড়া ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড জল শক্তি উৎপন্ন করে, অর্থাৎ গতিশক্তি বা তাপ শক্তিকে মুক্ত করে। সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, তোমার শ্বসন বা রেসপিরেশন, ইংরেজিতে বলে রেসপিরেশন। তাহলে এটা অবশ্যই মানে কি বলবো, এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় উৎসেচক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা বলতে পারি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য অক্সিজেন দ্বারা অথবা অক্সিজেনের উপস্থিতিতে অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার উৎসেচক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে জারিত হয়ে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি, তাপ শক্তি এবং গতিশক্তি রূপে রূপান্তরিত হয় এবং মুক্ত হয়। সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াটাকে আমরা কি বলি, শ্বসন বলি। শ্বসন বা রেসপিরেশন, বোঝা গেল? তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার উৎসেচক দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, অর্থাৎ কি বলবো, তাপ শক্তি, অর্থাৎ খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয় ও মুক্ত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, শ্বসন বা রেসপিরেশন। ঠিক আছে? এবার দেখো আমাদের সিলেবাসে যেটা রয়েছে, প্রথমে শ্বসন মানে কীরকম বলবো, একটা কোষীয় শ্বসন হয় আর একটা বহিঃকোষীয় শ্বসন হয়। ঠিক আছে? যেটা বহিঃকোষীয় শ্বসন সেটা কোষের বাইরে ঘটে। ঠিক আছে? তো সেটা মানে আমাদের দুটো পর্যায়ে সম্পন্ন হয়, একটা প্রশ্বাস নিঃশ্বাস, অর্থাৎ আমরা পরিবেশ থেকে অক্সিজেন ইন করি, আবার কার্বন ডাই অক্সাইড কি বলবো ত্যাগ করে দিই। তো আমরা এটাও জানি যে আমাদের শ্বসন অঙ্গের নাম কি, শ্বসন অঙ্গ হলো ফুসফুস। ঠিক আছে? তো তার আগে তোমাদের বই একটু জানার দরকার আছে যে এগুলো যে শ্বাসঙ্গের বিভিন্ন শ্বাসঙ্গের বৈশিষ্ট্যগুলো, এখানে উদ্ভিদের শ্বাসঙ্গ দেওয়া আছে, যে পত্ররন্ধ্র, লেন্টিসেল, কিউটিকল, এগুলো আমরা সকলেই জানি যে পাতার ঊর্ধ্বত্বক বা নিম্নত্বকে ছোটো ছোটো ছিদ্র থাকে, যে ছিদ্রের মাধ্যমে কি হয়, গ্যাসীয় আদান প্রদান সম্পন্ন হয়, তাকে আমরা পত্ররন্ধ্র বলি। অ্যাকচুয়ালি উদ্ভিদের তো কোনো শ্বসন অঙ্গ নেই, এই পত্ররন্ধ্র, লেন্টিসেল, কিউটিকল এগুলোর সাহায্যে এরা শ্বসন কার্য সম্পন্ন করে। লেন্টিসেল হলো কাণ্ডের রন্ধ্র, অর্থাৎ মানে নরম কাণ্ডের উদ্ভিদে বা কুচি কাণ্ডে ছোটো ছোটো ছিদ্র থাকে, যে ছিদ্রের মাধ্যমে কি হয়, গ্যাসীয় আদান প্রদান সম্পন্ন হয়, সেটাকে আমরা কি বলি, লেন্টিসেল। এছাড়া সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত উদ্ভিদগুলো লবণাক্ত মৃত্তিকায় জন্মায় তাদের আবার শ্বাসমূল থাকে। শ্বাসমূল মানে যে লবণাক্ত মৃত্তিকাতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কম থাকে, লবণের পরিমাণটা বেশি থাকায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কম থাকে, সেই কারণে উদ্ভিদ মৃত্তিকাস্থ অক্সিজেন গ্রহণ করতে অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য তোমার কি হয়, এই সকল উদ্ভিদে কিছু মূল মাটি ভেদ করে অভিকর্ষী বিপরীত দিকে উঠে আসে বা বাইরে বেরিয়ে যায়, তাই না? এগুলোকে আমরা কি বলি, শ্বাসমূল। এই শ্বাসমূলের অগ্রভাগে ছোট ছোট ছিদ্র থাকে, সেগুলোকে আমরা কি বলি, শ্বাসছিদ্র বা নিউমেটাফোর। এই শ্বাসছিদ্রের সাহায্যে কিন্তু তারা পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, মানে গ্যাসীয় আদান প্রদান সম্পন্ন করে। তাহলে উদ্ভিদের মানে শ্বাস মানে অঙ্গগুলোকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা পত্ররন্ধ্র, একটা লেন্টিসেল, আর একটা হলো শ্বাসমূল। একটা হলো পত্ররন্ধ্র, তাই না? 2 নম্বর লেন্টিসেল, আর 3 নম্বর হলো শ্বাসমূল। একটু আগে বললাম যে পত্ররন্ধ্রটা হলো পাতার ত্বকে, পাতার ঊর্ধ্বত্বকেও হতে পারে আবার নিম্নত্বকেও হতে পারে, ছোট ছোট ছিদ্র থাকে,
যে ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলি পত্ররন্ধ্র। আর কাণ্ডের ছিদ্রকে আমরা কি বলি এক কথাতেই লেন্টিসিল। আর যে সমস্ত উদ্ভিদ লবণাক্ত মৃত্তিকায় জন্মায় তাদের কিছু মূল মাটিভেদ করে অভিকর্ষের বাইরে বেরিয়ে আসে, সেই মূলে ছোটো ছোটো ছিদ্র থাকে, তাদেরকে আমরা শ্বাসছিদ্র বলি। আর এইগুলোকে আমরা কি বলি শ্বাসমূল। বোঝা গেল? এবারে বিভিন্ন প্রাণীর শ্বসন অঙ্গ দেওয়া আছে তোমাদের এখানে, যেরকম দেওয়া আছে যে বিভিন্ন প্রাণীর শ্বসন অঙ্গ, যেমন অ্যামিবা কোনো নির্দিষ্ট শ্বাসঙ্গ থাকে না। অ্যামিবা, তারপরে প্যারামেসিয়াম, হাইড্রা, স্পঞ্জ, এরা কিন্তু সমস্ত দেহতল দিয়ে এরা শ্বসন কার্য সম্পন্ন করে, অর্থাৎ সমস্ত দেহতলের মাধ্যমে এরা গ্যাসীয় আদান প্রদান সম্পন্ন করে। আরশোলা, এবার তাহলে একে একে আমরা জানবো কার শ্বসন অঙ্গের নাম কি। দেখো, অ্যামিবা, অ্যামিবার শ্বসন অঙ্গ হলো কি সমগ্র দেহতল, সমগ্র দেহতল। ঠিক আছে? যারা পতঙ্গ শ্রেণীর প্রাণী অর্থাৎ আরশোলা, ফড়িং, তাই না, তাদের শ্বসন অঙ্গের নাম ট্রাকিয়া বা শ্বাসনালী। তাহলে আমি আরশোলাটাই মেন ধরছি এখানে। আরশোলা শ্বসন অঙ্গের নাম ট্রাকিয়া, ট্রাকিয়া বা শ্বাসনল বা শ্বাসনালী। ঠিক আছে? 3 নম্বর চিংড়ি শ্বাসঙ্গ। চিংড়ি শ্বাসঙ্গ নাম বই ফুলকা। একটা ফুলকা টাইপের দেখতে, অনেকটা বইয়ের মতো বা পুস্তকের মতো, সেই কারণেই আমরা কি বলি বুকগিল, তাই না, বা বই ফুলকা। এটাকে ইংরেজিকে বলা হয় বুকগিল, বই ফুলকা। 4 নম্বর মাকড়সা শ্বাসঙ্গ। মাকড়সা শ্বাসঙ্গের নাম হলো বুকলাং বা বই ফুসফুস। কি বলছি? বই ফুসফুস। ঠিক আছে? 5 নম্বর মৎস্য শ্রেণীর যারা প্রাণী, মাছের শ্বাসঙ্গ ফুলকা। ঠিক আছে? 6 নম্বর জানবো স্তন্যপায়ী যারা প্রাণী। ঠিক আছে? স্তন্যপায়ী অর্থাৎ মানুষ, গরু, ছাগল, স্তন্যপায়ী প্রাণীদের শ্বাসঙ্গের নাম হলো ফুসফুস। তাহলে এই কটা একটু আমরা জেনে রাখবো যে অ্যামিবা, স্পঞ্জ, এদের কোনো নির্দিষ্ট শ্বাসঙ্গ থাকে না, সমগ্র দেহতলে এদের শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। যারা পতঙ্গ শ্রেণীর প্রাণী, বিশেষ করে আরশোলা, ফড়িং, তাদের শ্বাসঙ্গের নাম হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। যারা চিংড়ি শ্বাসঙ্গের নাম চিংড়ি, রাজ কাঁকড়া, এদের শ্বাসঙ্গের নাম হলো বই ফুলকা বা বুকগিল। মাকড়সা শ্বাসঙ্গের নাম হলো বই ফুসফুস। তারপরে মৎস্য শ্রেণীর যারা প্রাণী রয়েছে তাদের থাকে ফুলকা, আর স্তন্যপায়ী রয়েছে তাদের হলো ফুসফুস। আর একটু যেমন মৎস্যের ক্ষেত্রে কিছু কিছু মাছ রয়েছে, বিশেষ করে কই, শিঙি, মাগুর, তাই না, এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, অর্থাৎ ফুলকা ছাড়াও তারা যাতে ডানা উঠে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে তার জন্য কিছু অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান থাকে, অর্থাৎ কিছু অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। ঠিক আছে? এদেরকে আমরা কি বলি অতিরিক্ত শ্বাসঙ্গ। আমরা নিশ্চয়ই নাম শুনেছি জিওল মাছ, বিশেষ করে কই, শিঙি, মাগুর, এরা দেখবা মানে ডাঙায় উঠে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। তার কারণ এদের ফুলকা ছাড়াও বায়ু থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করার জন্য একরকম শ্বাসঙ্গ থাকে, সেই শ্বাসঙ্গের নাম হলো অতিরিক্ত শ্বাসঙ্গ। একই জনের এক এক রকম। শিঙি মাছের ক্ষেত্রে অনেকটা নলের মতো দেখতে, সেই কারণে শ্বাসনল বলা হয়। মাগুর মাছের দেখতে অনেকটা বৃক্ষের মতো, সেই কারণে আমরা কি বলি শ্বাসবৃক্ষ। কই মাছের দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো, সেই কারণে শ্বাসপুষ্প বলা হয়। বুঝতে পারলে তো? তাহলে এদের থাকে অতিরিক্ত শ্বাসঙ্গ। ব্যাস এইটুকু জানলাম। আর আমাদের এখানে একটু জানতে হবে যে ফুসফুস সম্পর্কে। আমাদের শ্বাসঙ্গ আমরা সকলেই জানি, আমাদের যে শ্বাসঙ্গ সেই শ্বাসঙ্গের নাম হলো ফুসফুস। মানুষের শ্বাসঙ্গের নাম প্রধান, আমাদের শ্বাসঙ্গের নাম হলো ফুসফুস। ঠিক আছে? তো এটা আমরা জানবো একটু ফুসফুস সম্পর্কে। দেখো, এটা মিটিয়ে দিচ্ছি। শ্বসন অঙ্গ, আমরা তো মানুষের শ্বসনটাই মেনলি পড়ছি, তাহলে শ্বসন অঙ্গ, মানুষের শ্বসন অঙ্গ। তাহলে মানুষ সহ সকল স্তন্যপায়ী প্রাণীদের শ্বসন অঙ্গের নাম কি? ফুসফুস। এই ফুসফুসের অবস্থান কোথায়? বক্ষগহ্বরে তোমার মধ্যচ্ছদার ঠিক ওপরে একটু বাম গিরিশিরে অবস্থান করে। ঠিক আছে? দেখো, বক্ষগহ্বরে মধ্যচ্ছদার ওপরে, মানে হৃৎপিণ্ডের দুপাশে বক্ষগহ্বর মানে মানে বুকের ভেতরে যে খাঁচা বা গহ্বর থাকে, তাই না, বক্ষগহ্বরের মধ্যচ্ছদার দুপাশে, মধ্যচ্ছদা মানে বক্ষগহ্বর উদরগহ্বরের মাঝখানে একটা অংশ থাকে, একটা পেশি থাকে, সেটাকে আমরা বলি বক্ষ মানে মধ্যচ্ছদা। তাহলে বক্ষগহ্বরে
বক্ষগহ্বরের মধ্যে মধ্যচ্ছদার ওপরে হৃৎপিণ্ডের ঠিক দুপাশে ফুসফুস দুটো অবস্থান করে। আমাদের দুটো ফুসফুস থাকে, একটা বাম ফুসফুস একটা ডান ফুসফুস। বাম ফুসফুস কিছুটা বড় হয় আর ডান ফুসফুস কিছুটা ছোট হয়। বাম ফুসফুসের 3টি খণ্ডক থাকে আর ডান ফুসফুসে কটা খণ্ডক থাকে? 2টি খণ্ডক থাকে। সমগ্র ফুসফুস এক প্রকার দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত থাকে। এই আবরণটাকে আমরা কি বলি? প্লুরা। তাহলে ফুসফুসের আবরণকে আমরা কি বলি? অনেক সময় দেয় যে ফুসফুসের আবরণ, ফুসফুসের আবরণ ফুসফুসের আবরণকে আমরা কি বলি? প্লুরা। বুঝতে পারলে তো? এই প্লুরার আবার দুটো স্তর থাকে, একটা বাইরের দিকের স্তর, একটা ভিতরের দিকের স্তর। বাইরের দিকের স্তরটাকে বলা হয় প্যারাইটাল স্তর আর ভিতরের দিকের স্তরটাকে বলা হয় ভিসেরাল স্তর। প্যারাইটাল স্তর, ভিসেরাল স্তর। এই প্যারাইটাল স্তর আর ভিতরের স্তরের মাঝখানে একটা কি বলবো, একটা ফাঁকা স্থান থাকে, সেটাকে বলা হয় মানে অন্তঃপ্লুরা অঞ্চল। আর এই অন্তঃপ্লুরা অঞ্চলে কিছু একটা লিকুইড থাকে বা তরল থাকে, যেটাকে আমরা বলছি মানে কি বলবো, অন্তঃপ্লুরীয় তরল, যেটা কি করে দুটো স্তরকে অর্থাৎ ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে কি করে রক্ষা করে। অনেক সময় প্রশ্ন দেয় যে প্লুরা কাকে বলে বা ফুসফুসের আবরণকে কি বলা হয়, ভিসেরাল স্তর কি? তাহলে ফুসফুসের যে প্লুরা তার বাইরের স্তরটাকে বলা হয় প্যারাইটাল স্তর আর ভিতরের স্তরটাকে বলা হয় ভিসেরাল স্তর। বোঝা গেল? তাহলে একটু আগে আমি বললাম যে ডান ফুসফুস অপেক্ষাকৃত বড় আর বাম ফুসফুস ছোট। ডান ফুসফুস 3টে খণ্ড আর বাম ফুসফুসের 2টো খণ্ড। ঠিক আছে? আর জানতে হবে আমাদের শ্বাসপেশি। আমাদের শ্বাসপেশি 2 রকমের হয়, একটা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, আমরা একটু আগেই বলে আসলাম। ডায়াফ্রাম, একটা হলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, একটা হলো মধ্যচ্ছদা শ্বাসপেশি। শ্বাসপেশি 1 নম্বর হলো মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা, এটাকে ইংরেজিতে বলে ডায়াফ্রাম। আর 2 নম্বর হলো ইন্টারকস্টাল পেশি। ইন্টারকস্টাল পেশি। এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কোথায় অবস্থান করে? আমাদের বক্ষগহ্বর আর উদরগহ্বরের মাঝখানে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? অনেক সময় দিতে পারে যে শ্বসনে সহায়ককারী 2টি পেশির নাম কি? একটা হলো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম আর একটা হলো ইন্টারকস্টাল পেশি। এবার শ্বাসকৌশলটা একটু দেখে রাখবে তোমরা যে মানুষের শ্বাসকৌশলের 2টো পর্যায়, একটা শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বা আমরা যেটা বলি ইন্সপিরেশন, আর একটা করে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস, যেটাকে আমরা কি বলি? অ্যাসপিরেশন। দেখো শ্বাস গ্রহণে কি বলছে? শ্বাস গ্রহণ প্রক্রিয়া মধ্যচ্ছদা এবং বক্ষ পিঞ্জর মধ্যস্থ পেশি অর্থাৎ 2টো পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসে এবং সঙ্গে সঙ্গে পঞ্জর মধ্যস্থ পেশি সংকুচিত হয়ে বক্ষ পিঞ্জরগুলোকে বাইরের দিকে ঠেলে দেয় এবং ওপরের দিকে তুলে দেয়। স্বাভাবিক কথা। তার ফলে কি হয়? ওই বক্ষগহ্বরটা, বুকের যে খাঁচাটা, সেটা কি হয়? দৈর্ঘ্যপ্রস্থে বেড়ে যায়, তার অর্থাৎ আয়তন বেড়ে যায়। এবার কোনো জায়গায় যদি আয়তন বেড়ে যায় তাহলে তার প্রেশারটা, চাপ কমে যাবে কিন্তু। বুঝতে পারলে তো? এবার দেখো বক্ষগহ্বর প্রসারিত হয়, ফুসফুসের অন্তঃপ্লুরা অঞ্চলে চাপ কমে যায়, অটোমেটিক বললাম, এবং সেই সময় ফুসফুস হতে বায়ুর চেয়ে বেশি থাকায় ফুসফুস দুটির দৈর্ঘ্য প্রস্থ প্রসারিত হয়। প্রসারিত ফুসফুস মধ্যস্থ বায়ুর চাপ কমে যাওয়ায় বাইরের অক্সিজেনযুক্ত বায়ু, এবার বাইরে যে অক্সিজেনযুক্ত বায়ু সেটা আমাদের বহিঃনাসারন্ধ্র, তারপরে হলো নাসাপথ, অন্তঃনাসারন্ধ্র, তারপরে মুখবিবর, নাসাগলবিল, গ্লটিস, ল্যারিংস, ট্রাকিয়া মানে শ্বাসনালী, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলের মাধ্যমে আমাদের ফুসফুসে প্রবেশ করে এবং বায়ুথলিগুলোকে বায়ুপূর্ণ করে তোলে। আর ফুসফুসে কি রয়েছে? অসংখ্য বায়ুথলি থাকে, একটু আগে বলতে ভুলে গেছি। মানে ফুসফুসের অসংখ্য বায়ুথলি থাকে, এক একটা ফুসফুসে প্রায় 30.5 কোটি বায়ুথলি থাকে। সেই বায়ুথলি কি করে? গ্যাসীয় আদান প্রদান সম্পন্ন করে। বুঝতে পারলে তো? ঠিক আছে? তো কি বলবো যে এরপর মানে বায়ুথলিতে ব্যাপন প্রক্রিয়ায় রক্তজলকে রক্তের সঙ্গে বায়ুর আদান প্রদান ঘটে, তখন আমাদের কি হয়? মানে কি বলবো, সেই বায়ু ফুসফুসে প্রবেশ করে। তাহলে বাইরের বায়ু প্রথমে বহিঃনাসারন্ধ্র, তারপর নাসাপথ, তারপর অন্তঃনাসারন্ধ্র, তারপর নাসাগলবিল, তারপরে ল্যারিংসের পরে হলো তোমার নাসাগলবিলের পরে গ্লটিস মানে হলো শ্বাসযন্ত্র যেটাকে আমরা বলি, তারপরে ল্যারিংস, ঠিক আছে, তারপরে শ্বাসনল বা ট্রাকিয়ার পরে ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, তাই না? ব্রঙ্কিওল থেকে অ্যালভিউলা বা বায়ুথলিতে প্রবেশ করে। বোঝা গেল? ব্রঙ্কিওল থেকে অ্যালভিউলা বা বায়ুথলিতে প্রবেশ করে। আর নিঃশ্বাস বা শ্বাসত্যাগ অর্থাৎ আমাদের কোষের ভেতরে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটা রক্তের মাধ্যমে ফুসফুসে আসে এবং ফুসফুসে এসে বিপরীত পথে অর্থাৎ
যে পথটা আমরা দেখালাম তার বিপরীত পথ দিয়ে তখন বাইরে বেরিয়ে যায়, তাই না? তো প্রথমে অ্যালভিউলাই, সেখান থেকে ব্রঙ্কিওলে আসছে, সেখান থেকে ব্রঙ্কাসে আসছে, ব্রঙ্কাস থেকে শ্বাসনালীতে আসছে, শ্বাসনালী থেকে তোমার বা ট্রাকিয়াতে আসছে, সেখান থেকে ল্যারিংসে, ল্যারিংস থেকে গ্লটিস, গ্লটিস থেকে নাসাগলবিল, নাসাগলবিল থেকে কি মুখবিবর, সেখান থেকে অন্তঃনাসারন্ধ্র, সেখান থেকে নাসাপথ, নাসাপথ থেকে বহিঃনাসারন্ধ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো আমি ফুসফুসের ছবিটা একটু জাস্ট এঁকে দেখাচ্ছি তোমাদের। দেখো ফুসফুস, এই যে ফুসফুস, এটা মিটিয়ে দিলাম, জায়গাটা বেশি পাওয়া যাবে। এটাকে আমরা ষড়যন্ত্র বা ল্যারিংস বলি, তাই না? আর এটাকে আমরা কি বলি? শ্বাসনালী বা ট্রাকিয়া। এই শ্বাসনালীতে অসংখ্য কি থাকে? তরুণাস্থি নির্মিত বলয় থাকে, এগুলোকে আমরা বলি ট্রাকিয়াল বলয় বা ট্রাকিয়াল রিং। আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে সেই থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু এখানেই অবস্থান করে, তাই না? এবার বক্ষগহ্বরে এটা দুটো শাখায়, বক্ষগহ্বরে প্রবেশ করার পরে এটা দুটো শাখায় ভাগ হয়ে যায়, বুঝতে পারলে তো? বক্ষগহ্বরে এটা প্রবেশ করার পরে এটা দুটো শাখায় ভাগ হয়ে এইটাকে আমরা কি বলি? শ্বাসনালী, শ্বাসনালী। আর এই শাখা দুটোকে আমরা কি বলি? ব্রঙ্কাস। এই শাখা দুটোকে আমরা কি বলি? ব্রঙ্কাস। পরে আসছি এই যে দুটো শাখায়, এই শাখা দুটোকে আমরা প্রত্যেকটা শাখাকে আমরা কি বলি? ব্রঙ্কাস। এই যে শাখা দুটো, দুটো ফুসফুসের মধ্যে প্রবেশ করে গেছে, ঠিক আছে? ফুসফুস দুটো দেখতে অনেকটা ত্রিকোণাকার। এই একটা ফুসফুস, আর এই একটা ফুসফুস। এটা বাম ফুসফুস, এটা একটু ছোট দেখাবো, ঠিক আছে? আর এটা হলো ডান ফুসফুস, এটা একটা আমি বড় দেখাবো। একটু আগে বলে আসলাম যে ডান ফুসফুসের অপেক্ষিত বড় আর বাম ফুসফুস ছোট। ডান ফুসফুসের 3টি খণ্ড আর বাম ফুসফুসের 2টি খণ্ড, তাই না? তাই এগুলোকে আমরা কি বলি? ব্রঙ্কাস বলি। এগুলোকে, এই যে নলটা, এটাকে আমরা কি বলি? ব্রঙ্কাস। আর এই দুটো কি? ফুসফুস। এটা অনেকটা গোলাপি কালারের স্পঞ্জের মতো, বুঝতে পারলে তো? এর বাইরের দিকে যে আবরণ থাকে, এই যে আবরণ, এটাকে আমরা কি বলি? প্লুরা। প্লুরা 2টি স্তর, একটা প্যারাইটাল স্তর আর একটা কি? ভিসারাল স্তর, তাই না? এই দেখো, ঠিক আছে? আর এখান থেকে এই যে ব্রঙ্কাস ভেতরে প্রবেশ করে আরো প্রশাখায় ভাগ হয়ে গেছে। এই প্রশাখাগুলোকে আমরা কি বলি? এই শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে, এই শাখা প্রশাখাগুলোকে আমরা কি বলি? ব্রঙ্কিয়ল। ঠিক আছে? অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে ব্রঙ্কিয়ল বলি। এবার এগুলো হলো ব্রঙ্কাস, তার সাপেক্ষে এগুলোকে আমরা কি বলি? ব্রঙ্কিয়ল। ব্রঙ্কিয়ল। আর এইসব জায়গায় অসংখ্য আঙুরের থোকার মতো গুচ্ছাকার অংশ থাকে। এই গুচ্ছাকার অংশগুলোকে আমরা কি বলি? অ্যালভিউলাই বা বায়ুথলি। এই দেখো, এইগুলোকে আমরা কি বলি? অ্যালভিউলাই বা বায়ুথলি। এই অংশে কি থাকে? রক্তজালক থাকে। কি থাকে এই অংশে? রক্তজালক থাকে। তাহলে এইগুলোকে আমরা কি বলি? বায়ুথলি। বায়ুথলি। তাহলে আমাদের এই পার্টটা এখানেই আমাদের কমপ্লিট হলো। আমরা জানলাম শ্বাসঙ্গ, বুঝতে পারলে? তো আজকের ভিডিও এই অবধি। পরের ভিডিওতে আমরা কোষীয় শ্বসন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আর পড়ার অবস্থা হলে আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আবার আমি লাইভ ক্লাসেও আসবো, সেম ক্লাস নিয়ে লাইভ ক্লাসও করাবো। যেখানে তোমাদের সুবিধা হবে সেখানে তোমরা ভালো করে পড়া করবে, ঠিক আছে? ধন্যবাদ।